আসসালামু আলাইকুম। ডক্টর ম্যাট্রিমনিবিডি.কম ও ডক্টর কনসালটেন্সি.কম এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস সেশন 2020-21। আজকের কন্টেন্টটা মোস্ট গুরুত্বপূর্ণ। কিছু কথা বলবো, আমি ছোট মানুষ হয়েও কিছু কথা বলবো যেগুলি আপনারা একটু মন দিয়ে শোনার চেষ্টা করেন। যে আজকের যে আলোচ্য বিষয়টা হলো সেটা হলো যে আপনাদের ছেলে মেয়ের যাদের মেডিকেলে এমবিবিএস এ ডেন্টালে চান্স হয়নি, প্রাইভেট মেডিকেল কলেজে টাকা দিয়ে পড়াবেন, সেটাতে আপনি সুযোগ পাচ্ছেন না। এই মুহূর্তে এই কন্ডিশনে আপনার অবস্থাটা কীরকম সেটা কিন্তু আপনি ঠিকই ভালোভাবে বুঝতেছেন। কতটা হতাশা, চিন্তা, পেরেশানি, ডিপ্রেশন, কতটা যে আপনি হয়রানির মধ্যে আছেন এটা কিন্তু আমি বুঝতে পারতেছি। আমি এই জিনিসটা বুঝি। এই সময়টা আমরা একসময় পার করে এসেছি। এক তো আপনাদের সরকারিতে চান্স হয়নি, এটা একটা দুঃখ, কষ্ট, বেদনা। তার মধ্যে আবার প্রাইভেটে টাকা দিয়ে পড়াবেন, সামর্থ্য কাছে, এটা তো সুযোগ হচ্ছে না। তো দেখেন যে আমি সেই 3 মাস আগে বলেছিলাম যে আগামী 4টা মাস আপনাদের জীবনের সবচেয়ে খারাপ সময় যাবে, মানে সবচেয়ে দুঃখ, কষ্ট, বেদনা, খারাপ একটা সময় যাবে। কিন্তু এই সময়টা পার করার পরে অবশ্যই ভালো সময় আসবে, এমনকি সফলতার সময় অবশ্যই আসবে, এমনকি আপনার চিন্তা পেরেশানি থেকে মুক্ত হবেন। যারা চান্স পেয়েছে ওরা মোটামুটি একটা লাইন কাট হয়ে গেছে, জীবনের একটা ক্যারিয়ার ধরে ফেলেছে, এমনকি জীবনে একটা যে সারা জীবন পৃথিবীতে যে রিজিক উপার্জন করবে, যে পেশায় থাকবে, এই পেশায় একটা লাইন হয়ে গেছে। তো যাদের হয়নি, চান্স হয়েছে দ্বিতীয় লিস্ট থেকে 37,500 পর্যন্ত, এমনকি এমবিবিএস বিডিএস যাদের ছিল ওদের 61,000 পর্যন্ত চান্স হয়েছে। আজকে আলোচনা করার পূর্বে আপনারা জানেন যে গতকালের একটা নিউজ, ডিএমসি মানে ঢাকা মেডিকেল কলেজের K75 ব্যাচের এক ভাই ডক্টর সজীব দত্ত ভাই গতকাল গামছা দিয়ে আত্মহত্যা করেছে। উনি ইংল্যান্ড প্রবাসী, এমনকি ইংল্যান্ড থেকে ওনার নিজ গ্রামে সাতক্ষীরা এসেছে কিছুদিন পূর্বে। সাতক্ষীরা আসার পরেই উনি ওনার এরিয়াতে যে মন্দির আছে মন্দিরের সামনে অথবা ওই এরিয়াতে আত্মহত্যাটা করেছে। হ্যাঁ, খুবই দুঃখকাতর। আমরা মেডিকেলিয়ান পরিবার, ডক্টর সমাজ, মেডিকেলিয়ান খুবই শোকাহত বাইরে দুনিয়া থেকে চলে যাওয়া আত্মহত্যার। দেখেন যে উনি একাকিত্বে থাকতো, অথবা একটা অবচ্ছন্ন, অথবা একটা ডিপ্রেশন কন্ডিশন, একটা হতাশার কন্ডিশনে ছিল। ভাবা যায় যে এই মানে ডিপ্রেশন থেকে আত্মহত্যা করেছে কন্ডিশন। এরপর বাকিটা বিস্তৃত জানি না। যেমন বাংলাদেশের টপ সারির একটা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ, এটার উপরে কিন্তু আর কোনো কলেজ নাই। সেটাতে চান্স পেয়েছে, কি পরিমাণ মেধাবী স্টুডেন্ট হলো, মানে মেধা ছিল বিধে তো চান্স পেয়েছে, এমনকি ওখান থেকে ডাক্তার হয়েছে। তারপরও কেন আত্মহত্যা করলো? আমাকে অনেকে কল দেয়, দৈনিক এ পর্যন্ত অনেকেই মানে স্টুডেন্টরা কল দেয়, মা বাবারও কল দেন যে ভাইয়া স্যার এমন অবস্থা যে বাঁচবে না, মরে যাবে, আত্মহত্যা করবে, করবে। দেখেন যে উনিও তো মেডিকেলের ডিএমসিতে চান্স পেয়েছিল, উনিও তো আপনার ডাক্তার হয়েছে, স্বপ্ন পূরণ করছে, কিন্তু অবশেষে আত্মহত্যা করলো। আসলে জীবন এক একজনের কাছে এক এক রকম। আপনার রিজিক। আচ্ছা, একটা কথা বলে রাখি যে আমাকে দয়া করে কেউ, অনেক মা বাবার দৈনিক প্রায় জানেনি তো, আমার মানে শত শত কল আসে, ব্যস্ত থাকি। মা বাবারা স্যার বলে সম্বোধন করেন আমাকে, দয়া করে আমাকে স্যার ডাকবেন না। আমি আপনাদের ছেলের সমতুল্য, আপনাদের ছেলে মেয়েদের বয়সের সমতুল্য, সুতরাং আমাকে স্যার ডাকবেন না। আমি আপনাদের আন্টি আঙ্কেলটাকে আমাকে মানে সম্বোধন হিসাবে ওই আঙ্কেল বলে সম্বোধন করবেন। আর ছাত্রছাত্রী যারা আছো অবশ্যই বাইয়া ডাকবা, স্যার ডাকবা না, বুঝতে পারছো? ওই পর্যায়ে এখনো যাইতে পারিনি। অথবা আমি সাধারণ মানুষ, সাদা দেখে আমার কথা মানে ভাষার আঞ্চলিকতার, এমনকি সাজগোজ, এগুলি কিন্তু সাদা মাঠ একটা মানুষ, সাধারণ মানুষ, সুতরাং সাধারণ আছে, সাধারণভাবেই দেখবা। স্যার ডাকার দরকার নেই, আমি ওই পর্যায়ে নাই। আর আমি মেডিকেল স্টুডেন্ট, বুঝতে পারছো? এখন কিন্তু আমি ডক্টর হইনি, আমাকে বলো আর স্যার ডাকবেন না। অনেকে দেখি যে কল দিয়ে স্যার ডাকে, অথচ আমার বাবার বয়স 65, মা যদিও দুনিয়াতে নাই, ক্যান্সার এখন তো ইন্তেকাল করেছে। এই মায়ের বয়সে, বাবার বয়সে, মা বাবার থেকে বয়সে বড়, ওনারা স্যার বলে, জিনিসটা খারাপ লাগে কিন্তু আমার কাছে। হ্যাঁ, গত বছর অনেকবার বলছি যে প্লিজ দয়া করে, গতবারও হাজার মা বাবার স্টুডেন্টরা স্যার বলে ডাকতো, এখনো ডাকে অনেকে। সুতরাং এখনো প্রত্যেক 90% ডাকে, সুতরাং আমাকে ভাইয়া বলে রাখবেন। আর আপনারা আঙ্কেল আন্টিরা আঙ্কেল হিসেবে আমাকে সম্বোধন করবেন। হ্যাঁ, তো দেখেন যে রিজিক এটা আসমানে ফাইসালা হয়। এই পৃথিবীটা সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার ছেলে সন্তানের রিজিক সৃষ্টি হতে আল্লাহ তাআলা কলম লিখে ফেলছে, বুঝতে পারছেন? তো সুতরাং
এই পৃথিবী সৃষ্টির আগে যখন কোনো কিছুই দুনিয়াতে ছিল না মহাবিশ্ব, আল্লাহ তাআলা কিন্তু কলম তৈরি করেছিল। ওই কলম কিন্তু নির্দেশ দিয়েছে লেখো, কলম সকলে রিজেক্ট টিজেক্ট যা আছে সবকিছু লিখে ফেলছে। ওটা নির্ধারণ হয়ে গিয়েছে, ওটা নিয়ে টেনশন প্রেশনের কারণ নাই। পৃথিবীতে দুনিয়ার জীবনে আপনি যেটাতে রিজিক উপার্জন করে খাবেন, যেটাতে আপনি পুরো একটা টাইটেল থাকবে আপনার নামে, ওটা নির্ধারণ হয়ে গেছে, টেনশন প্রেশনের কারণ নাই। আপনার যদি এটাতে থাকা থাকে, এটাতে অটোমেটিকলি হবে ইনশাল্লাহ। তবে এই ভাগ্যটাকেও পরিবর্তন করা যায়, এই রিজিকটাকেও পরিবর্তন করা যায় কিভাবে? দোয়া দ্বারা, কষ্ট পরিশ্রম চেষ্টা, দোয়া দ্বারা। মা বাবারা যারা আছেন, দেখেন যে পৃথিবীর সব মা বাবারা নিষ্পাপ, সব মা বাবাদের দোয়া কবুল হয়। সব মা বাবারা হচ্ছে মানে আদর্শবান পৃথিবীর, বুঝতে পারছেন? আপনার ছেলে সন্তানের জন্য আপনি এই রমজান মাস আর একটা দিন আছে, দোয়া করেন, বুঝতে পারছেন? যারা স্টুডেন্ট আছো দোয়া করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, তার যদি নামাজ পড়ে কান্নাকাটি করো। তোমার স্বপ্ন বা দীর্ঘ 12টা বছর লেখাপড়া করে আসছো, তুমি তোমার এখন স্বপ্নটাকে ধরার জন্য, এরপরও তুমি এত কষ্ট করার পরও মেডিকেল অ্যাডমিশন দিচ্ছি 1,22,000, পাস করছে 80-82,000, তো তুমি তো যোগ্যতা অর্জন করছো, এত কষ্টটা এখন টাকা দিয়ে পড়বে, এটা হচ্ছে না। সুতরাং এটা দোয়া করো, বুঝতে পারছো? দোয়া করলে আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে, যে কোনো সিস্টেমে, যে কোনো মিডিয়া মানে মানে ইয়াতে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? তো মা বাবারা দোয়া করবেন ছেলে সন্তানের জন্য। আর ছাত্রছাত্রী যারা আছে, মায়ের কাছে কোনোদিন দোয়া চাইছো? আমি আমার মায়ের কাছে জীবনে যা যা চাওয়ার সব চেয়েছি, আলহামদুলিল্লাহ পেয়েছি। আমার মা একজন আদর্শবান দিনী ফরেজগারী মহিলা ছিল, এমনকি মানে অনেক ভালো একজন মহিলা ছিল। ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে 23 সালে 5 ডিসেম্বর। দুনিয়াতে ভালো মানুষগুলি বেশি দিন থাকে না আমাদের মধ্যে, হ্যাঁ। তো মায়ের কাছে আমি দোয়া চাইতাম সবসময় দোয়া চাইতাম, এমনকি যতগুলি দোয়া চাইছি ততগুলি দোয়া কবুল হয়ে যাইতো সাথে সাথে, বুঝতে পারছেন? এমনও কোনো দোয়া নাই যে কবুল হইতো না, আলহামদুলিল্লাহ। এখনো হচ্ছে মায়ের যে মায়ের কাছে যা যা চেয়েছি। তো মায়ের কাছে তোমরা দোয়া চাও, মা বাবার কাছে একদিন দোয়া চাও, একদিন মায়ের পায়ে দুইটা দোয়া চাও, একদিন মায়ের কাছে অনুনয় বিনয় কান্নারে দোয়া চাও, দেখবে ওই দোয়াটা অটোমেটিকলি কবুল হয়ে গেছে, বুঝতে পারছো? রিজিক তোমার যেখানে আছে সেখানে হবে ইনশাল্লাহ। তারপর দোয়ার মাধ্যমে এই রিজিক পরিবর্তন করা যায়, মা বাবাদের দোয়া কবুল হয়ে যায়। এখন রমজান মাসে প্রত্যেক দিন হাদিসে এসেছে একটা করে দোয়া কবুল হয়, একদম বাস্তব, সিরিয়াসলি। কালকে ইফতারের মুহূর্তে দোয়া কবুল হওয়ার কিছু মানে সময় আছে, তাহাজ্জুদের সময়, ইফতারের পূর্বে মুহূর্তে, এই তোমার এই জুম্মার খুতবার এই যে সময়টা আছে, ওই সময় আজানের মুহূর্তে দোয়া করবা, ওই সময় দোয়া কবুল হয়। আসরের মাগরিবে আজানের আগ মুহূর্তে মানে আগ মুহূর্তে দোয়া করবা, ওই সময় দোয়া কবুল হয়। সুতরাং এই নির্দিষ্ট সময় ভিতরে একটু কান্না রইল, রমজান মাসে একটা দোয়া কবুল হয়। কালকে কি ইফতারের সময় আমি ইফতার খেতে পারছি, একটু দোয়া করছিলাম যে আল্লাহ এত কষ্ট করছি এই ডক্টরস মেট্রিমের জন্য, একটা আল্লাহ সফল বিয়া, মানে সবাই যেন আল্লাহ সফল বিয়া হই। মা এশার নামাজের সময় মানে ওই রাত্রের মধ্যে খবর আসলো আরেকটা সফল বিয়ে সংগঠিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ জানাইলো। এই যে দোয়া কবুল হয়ে গেছে, একটা দোয়া করছি, দোয়া কবুল হয়ে গেছে। 23 তারিখে একটা সফল বিয়ে হবে, 24 তারিখে একটা সফল বিয়ে হবে ইনশাল্লাহ, ডাক্তারদের আর হচ্ছে মেডিকেল ছাত্রীদের। এমনকি 23 তারিখে 2টা বিয়ে হবে, বুঝতে পারছেন? রাজশাহীতে একটা, রংপুরে একটা, বরিশালে একটা, 3জন ডক্টর ভাই আর 3জন পাত্রী ডক্টর মেডিকেল ছাত্রী। হ্যাঁ, দোয়া করবা, বেশি যত দোয়া করতে পারো। তখন যে বিষয়টা হলো যে টেনশন প্রেশনের কারণ নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, একটু চেষ্টা করেন। দেখেন যে এই যে কথাগুলি এখন আমি বলতেছি না, এগুলি গত 1 বছর আগে বলেছিলাম। আমি কিন্তু 4 মাস আগে বলছি এই সময়টা খারাপ যাবে আপনার। আল্লাহ তাআলা আপনাকে খারাপ দুঃখ কষ্ট সময় দিয়েছে কেন? ভালো সময় আসবে, সফলতার দিন আসবে, হাসির দিন, হাসি ফুটবে, এটার জন্য তো এই খারাপ সময়টা আপনাকে দিচ্ছে। একটা জিনিস যখন আপনি পাবেন কষ্টের পরে পাওয়ার পরে, এটা আপনার সারা জীবন মনে থাকবে, এমনকি ওইটাতে একটা অন্যরকম একটা শান্তি প্রশান্তি আছে। গত বছরও আমি এই কথাগুলি বলেছি যাদের চান্স হয়নি। গতবার দ্বিতীয় লিস্ট থেকে 49,000 সিরিয়াল পর্যন্ত চান্স হয়েছিল, 49,000 থেকে নিয়ে 60,000 সিরিয়াল পর্যন্ত যারা ছিল, কি পরিমাণে যে টেনশনে ছিল। প্রথম লিস্ট হয়েছে 41,000 সিরিয়াল পর্যন্ত চান্স পেয়েছিল, এবার তো পেয়েছে 34,000। তারপরে দ্বিতীয় লিস্টে 49,000, এবার তো দ্বিতীয় লিস্টে 37,500। তো ওদের কন্ডিশনগুলি আছে না, চরম লেভেলে ছিল, বুঝতে পারছো? চরম লেভেলের। কিন্তু আমার কথার উপর বিশ্বাস করে থাকছে, টিকে রাখছে। তো আলহামদুলিল্লাহ অবশ্যই কিন্তু ওরা সবাই সুযোগ পেয়েছে পড়ার, বুঝতে পারছেন? তো আপনারা পাবেন ইনশাল্লাহ। এখন বিষয়টা হলো এবার একটু প্রতিযোগিতাটা বেশি, এটা বাস্তবতা, যেটা ভিন্ন। আর এমনভাবে টাকা পয়সা কম লাগে, নিশ্চয় 100 টাকা দিয়ে করা লাগে, সবাই করে, দেখে কোনটা আসে না আসে। ওরা ভর্তি অনেকেই হবে না, তো ওই আপনাদেরকে হয়তো যে টেনশন প্রেশনে ডিপ্রেশনে রাখতেছে, বুঝতে পারছেন? অনেকে হবে না। এই যে প্রথম লিস্টে 610 জন নিশ্চয় করেনি, আবার দ্বিতীয় লিস্ট দিচ্ছে 610 জন, এখান থেকে দেখবেন যে আরো 400-500 জন এমনি, 300-400 জন এমনি নিশ্চয় করবে না। তো এরপরেও এত, আর ভর্তির ক্ষেত্রে 1 লক্ষ টাকা যখন যাবে তখন তো অনেকেই ভর্তি হবে না, অনেকেই ভর্তি হবে না এমনি।
অনেকে এখানে ফার্স্ট টাইমার আছে, অনেকে এমনি সামর্থ্য নেই, এমনি আবেগের বশত। আমি 4 বছর ধরে এগুলো দেখে আসতেছি, সেই 2022, 23, 24, 25, 26, মানে 23 সাল থেকে দেখে আসতেছি, 23, 24, 25, 26, 4 বছর যাবত এগুলো দেখে আসতেছে, একটা অভিজ্ঞতা ধারণা তো আছে। তারপরেও ধৈর্য ধরো ভাই, হবে ইনশাল্লাহ। ডাক্তার কোনো না কোনো ভাবে হতে পারলে হলো। দেখো যে আগের সময় আছে না, মানুষ সবাই বলতো প্রাইভেট মেডিকেল কলেজে পড়বে, মূল্যই করতো না। কিন্তু এখন সরকারি বেসরকারি সেম, সমান সমান মনে কর চোখে দেখে সবাই। সরকারিতে টাকা লাগে না, বেসরকারিতে টাকা লাগে, এটাই পার্থক্য, আর কোনো কিছু না, সব সমান আছে। হ্যাঁ, এবার যে ওই ফার্স্ট প্রফে রেজাল্ট দিচ্ছে গত সপ্তাহে, ফার্স্ট প্রফে ফার্স্ট হয়েছে কে? ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে প্রায় 41টা মেডিকেল কলেজ আছে, সরকারি বেসরকারি কতগুলি মেডিকেল কলেজ দেখেন। এই মেডিকেল কলেজ থেকে ফার্স্ট হয়েছে কে? মেয়ে। এটা কে? সরকারি মেডিকেল কলেজে ঢাকা ডিএমসি না, সলিমুল্লাহ না, সোহরাবদ্দিন না, তারপরে মুগদার না, কোথাও এটা হচ্ছে ইব্রাহিম মেডিকেল কলেজের মেয়ে ফার্স্ট হয়েছে, ফার্স্ট প্রফে। এবার প্রাইভেট থেকে হয়েছে না, অথচ সরকারি মেডিকেল ডিএমসি তো আছে, ডিএমসি থেকে ফার্স্ট হইল না। যদিও টপ 15 জন থেকে টপ 14 জন হয়েছে আপনার ডিএমসির, মানে টপ 10 জন থেকে টপের মধ্যে আছে ডিএমসির ওরাই ঢাকার, কিন্তু ফার্স্ট হয়েছে বেসরকারি মেডিকেল কলেজের একটা মেয়ে, বারডেমের ইব্রাহিম মেডিকেল কলেজের মেয়ে। এখন যে আমি গত কয়েক বছর, মানে গত যে 2-3 বছর আগে একটা ভাইয়ের সাথে ফেসবুকে অ্যাড ছিলাম, তো এই ভাইটা ইব্রাহিম মেডিকেল কলেজে পড়তো। হ্যাঁ, ফার্স্ট প্রফে ফার্স্ট হয়েছে, সেকেন্ড প্রফে ফার্স্ট হয়েছে, থার্ড প্রফে ফার্স্ট হয়েছে, ফাইনাল প্রফেও ফার্স্ট হয়েছে। বুঝতে পারছেন? ওনার এই পোস্টগুলো আমি দেখলাম। তো এটা কিন্তু সবাই জানেন আপনারা, এই ইব্রাহিম মেডিকেল কলেজের ভাইটা, তো ওনাকে তো হারাতে পারেন, উনি তো বেসরকারিতে পড়ে। ইব্রাহিম মেডিকেল কলেজে, বাডেম মেডিকেল কলেজে, কই ডিএমসি তো ছিল, ডিএমসি যে বাংলাদেশের যে ফার্স্ট হয়েছিল ওই সময় ওনার দেশে, উনি তো ফার্স্ট হলো না এই প্রফগুলিতে। প্রফে ভাই অনার্স পাওয়া মানে মানে এটা কি বলতাম, পুরা দেশ থেকে হাতে গোনা কিছু সংখ্যক অনার্স পাই, বুঝছেন? পাস করা 60 মার্কে পাস করতে জীবন একদম বের হয়ে যায়, জীবন যৌবন। আর সেখানে হয়েছে অনার্স পাওয়া মানে 85 পাওয়া খামখেয়ালি বিষয় এক একটা সাবজেক্টে। তো যাও, এটা একদম মানে কি সৃষ্টিগত একদম প্রাপ্ত কিছু মেধা আছে না যাদেরকে দেয়। তো যাও, সরকারি বেসরকারি কোনো পার্থক্য নাই। বেসরকারি থেকে এফসিপিএস এর চান্স হইতেছে না, বেসরকারি থেকে বিসিএস এর চান্স হইতেছে না। আমি যে মেডিকেল কলেজ মনোরাশিকদের শরীয়তপুর বাসে নিজেরও চিনে না যে শরীয়তপুরে একটা মেডিকেল কলেজ আছে, কই আমার এই গ্রামের মেডিকেল কলেজ থেকে কি এফসিপিএস এর চান্স হইতেছে না? কয়দিন আগে এমআরসিপি রেজাল্ট দিচ্ছে, ইংল্যান্ডের ডিগ্রিতে চান্স হয়েছে না? এফসিপিএস এবারও 3 জন, গতবারও 5 জন চান্স হয়েছে, গতবারও ইংল্যান্ডের ডিগ্রিতে চান্স হয়েছে, এমআরসিএস এর চান্স হয়েছে সার্জারিতেও। তো সুতরাং লেখাপড়াটা নিজের কাছে, পরিবেশ পরিস্থিতি, মেডিকেল কলেজটা সেগুলি কোনো ফ্যাক্টর না। নিজের কাছে যদি তোমার নিজের লক্ষ্য স্বপ্ন উদ্দেশ্য থাকে তাহলে সব হাসিল হবে। দেখো যে তোমরা নেগেটিভ ভাবো, যে নিজেকে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে। হ্যাঁ, অর্জন করতে পারে। আলহামদুলিল্লাহ, আমি এ পর্যন্ত জীবনে যা যা নিজেকে বিশ্বাস করাইছি তা পেয়েছি আলহামদুলিল্লাহ, এটা বাস্তব কথা। ডক্টরস ম্যাট্রিমনি বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠা করেছি আমি, বিশ্বাস করছি যে আমাকে দ্বারা এটা হবে। আল্লাহ তাআলা একটা বিয়ের মতো ডাক্তার, তাও ডাক্তারদের একটা এত কঠিন বিষয় আমার মাধ্যমে হবে, এটা অবশ্যই কোনো একদিন কোনো এক রাতে আমি চিন্তা করেছি। সে 4 বছর আগে প্রতিষ্ঠা করছি, মাত্র 3 মাস আগে, 3-4 মাস আগে। তো বিশ্বাস করছি, নিজেকে মানাইছি, আল্লাহ তাআলা করেছে সফল। বিয়ে অলরেডি 5টা হয়ে গেছে, 4টা মানে কত, 1টা 2টা 3টা 4টা 5টা বিয়ে হয়ে গেছে। খামখেয়ালি কথা, 5টা সফল বিয়ে হয়ে গেছে এই 1 মাসের ব্যবধানে। তো ডাক্তারদের একটা বিয়ে মানে সাধারণ মানুষের 100টা বিয়ের সমতুল্য। ডাক্তারদের বিয়ে অনেক কঠিন, প্রত্যাশা থাকে মারাত্মক পর্যায়ে। তো আমি নিজেকে বিশ্বাস করেছি যে আমাকে দ্বারা সম্ভব হবে। পুরা বাংলাদেশে তো আরো কত হাজার হাজার লাখ কোটি মানুষ আছে, ওনাদের দ্বারা হলো না। আল্লাহ তাআলা আমাকে, আমি ওইটা চেষ্টা করছি, পরিশ্রম করছি, দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কাছে সাহায্য চাইছি, এমনকি বিশ্বাস করেছি নিজেকে যে সম্ভব, এটা হয়েছে আলহামদুলিল্লাহ। এই দেখো যে গত কয়েকদিন আগে আমি নিজেকে বিশ্বাস করাচ্ছি যে না, কেন জানি মনে হচ্ছে ঈদের পরে কয়েকটা বিয়ে হতে পারে। এই ওয়েবসাইট তৈরির পরে শুধু ফেব্রুয়ারি মাসে 2টা বিয়ে হয়েছে, আর এখন তো বিয়ে। তো নিজেকে বিশ্বাস করেছি, হুট করে দিয়ে 2 দিনের ব্যবধানে 3টা সফল বিয়ের সংবাদ আইসা করছে। এই সুতরাং আমি এত কিছু বলার কারণ হচ্ছে, নিজেকে তুমি পজিটিভ রাখো, বি পজিটিভ। তুমি মস্তিষ্কে যা ইনপুট দিবা, মস্তিষ্ক তোমাকে তা আউটপুট দিবে। কোনো একটা কাজে তুমি যদি বলো যে হ্যাঁ আমি এটা পারবো, এটা আমাকে দ্বারা হবে, এটা হবে, তখন ডোপামিন রিলিজ হবে, তখন অন্যরকম একটা তোমার পজিটিভ মানে চিন্তা ভাবনা হবে, তখন ওই তুমি যা ভাববা সেটাই ঘটে যাবে। বুঝতে পারছো? ভাবো যে চান্স হবে, চান্স দেওয়ার মালিক আল্লাহ, ব্যবস্থা করো যে অটোমেটিকলি হয়ে গেছে। সুতরাং নেগেটিভ, আর যদি মস্তিষ্কে তুমি নেগেটিভ ইনপুট দিতে থাকো, মস্তিষ্ক অলস হয়ে যাবে, তুমি ওই নেগেটিভে চিন্তা ভাবনা করবে সারাক্ষণ, ওইটা আর হবে না, কখনো হবে না। সুতরাং ধৈর্য ধরো, পরিশ্রম ধরো, ডাক্তার কোনো না কোনো ভাবে হতে পারলেই হলো। বুঝতে
বাংলাদেশে যদি সুযোগ না হয়, ডাক্তার আরো মিডিয়া আছে, মাধ্যম আছে। তারপরে বিদেশ থেকেও তো এমবিবিএস করে আসতে পারো। কিরগিজস্তান আছে, চায়না আছে, রাশিয়া আছে, আরো বিভিন্ন দেশ আছে। বাংলাদেশ থেকে 45% সিট ফরেনারদের জন্য না, বিদেশিরা বাংলাদেশে এসে এমবিবিএস করতেছে না। তোমার ওদের ওই দেশে সুযোগ হচ্ছে না, সরকারিতে হয়নি, বেসরকারিতে হয়নি। বেসরকারিতে হবে কেমন? ওইখানে 1 কোটি টাকা খরচ হয়ে পড়তে, বাংলাদেশ থেকে ও 40-50 লক্ষ টাকা পড়ে যাচ্ছে। তুমিও বাংলাদেশে সুযোগ না হলে বাইরের দেশে তোমার জন্য তো সিট বরাদ্দ আছে বা বাংলাদেশিদের জন্য। আমি নিজে কনসালটেন্সির মাধ্যমে তো গত 2 বছর আগে 2টা মেয়েকে পাঠাইছি টাঙ্গাইলে, কিরগিজস্তান। এখন তো ওরা 4th ইয়ারে উঠে গেছে, 3rd ইয়ারে উঠে গেছে, পড়তেছে না। মাধ্যম আছে, ডাক্তার হলেই চলছে। এমবিবিএস এর পরে ভাই তোমার পরেতে দেখবে যে তুমি কি বিষয়ে এফসিপিএস হয়েছে কিনা, বিসিএস হয়েছে কিনা, কোনো কোর্স আছে কিনা। ওইটা দেখো যে কয়দিন আগে একটা বায়োডাটা আমি অ্যাপ্রুভ করছি। হ্যাঁ, রাত্রে আমি তো 2টা দিক দিয়ে, একটা দিক দিয়ে অ্যাপ্রুভ করাতে বসে, এই যে ওই ডক্টর আপুটা, উমা দিয়ে কোন চায়না নাকি কোন কিরগিজস্তানে কোন ইউনিভার্সিটি থেকে এমবিবিএস করে আসছে। উমা যা দেখি যে এফসিপিএস সার্জারিতে নাকি মেডিসিনের চান্স পার্ট, এফসিপিএস পার্ট 2 ট্রেনিং করতেছে, তাও ঢাকা মেডিকেল কলেজে। তো অবাক, উনি এমবিবিএস করে আসছে কিন্তু বাইরের দেশ থেকে, কিন্তু বাংলাদেশে আইসা জীবনের ক্যারিয়ার যেটা পাওয়ার এটা পেয়ে গেছে। মেডিসিন এফসিপিএস এর চান্স পেয়ে গেছে, বিশেষজ্ঞ ডাক্তার হবে। ওই যে এটা নিজের কাছে এমবিবিএসটা কোনো, এখন কি কেউ দেখতে যাবে উনি কোন মেডিকেল কলেজ থেকে পড়ে আসছে? এখন দেখবে টাইটেল, কিসের ডক্টর, মেডিসিনের ডক্টর হচ্ছে, এফসিপিএস এর চান্স পেয়েছে, এফসিপিএস এ পাস করেছে। বুঝতে শুধু নিজের কাছে। তারপরেও বাংলাদেশের এমবিবিএস সবচেয়ে সেরা, সবচেয়ে ভালো। সুযোগ না হলে বাইরের দেশে আছে, আমি তো আছি, আমার কনসালটেন্সির আন্ডারে যাইতে পারো, সমস্যা নাই। বাংলাদেশ হলে তো আলহামদুলিল্লাহ হবে। তারপরেও বাংলাদেশে সর্বশেষ পর্যন্ত দেখো, তারপরেও তো আমি আসি ভাই, সব লাইন কাটে আছে, ব্যবস্থা, সমস্যা নাই। মিডিয়া আছে, এগুলো মিডিয়ার মাধ্যমে সম্ভব, সব মাধ্যমে সম্ভব, লিঙ্কের মাধ্যমে, মিডিয়ামের মাধ্যমে। ধৈর্য ধরো। তারপরে আমার কেন জানি বিশ্বাস হচ্ছে যাবে, বহু সিরিয়াল পর্যন্ত যাবে, সবাই ভর্তি হবেও না। বুঝতে পারছো? অনেকে ভর্তির উপরে ভর্তি ক্যান্সেল করবে, অনেকে কত কিছু যে হবে। আর এবার তো দ্রুত সময় হচ্ছে, তো সমস্যা নাই, একটু ধৈর্য ধরো। মা বাবাদের বলবো একটু ধৈর্য ধরেন, দোয়া করেন ছেলেমেয়েদের জন্য। আর মেডিকেলে যে একদম আহামরি যে একদম মেডিকেল মানে যে ওই আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন, কোটি কোটি টাকা ইনকাম করবেন, বিষয়টা এরকমও না। মেডিকেলদের নিয়ে পরে আর একটা কন্টেন্ট দিব না ক্যারিয়ার সম্পর্কে, যেটা পাবেন এটাও না। যাও, এরপরে এক একজনের একটা স্বপ্ন থাকে, একটা একটা পূর্ণতা থাকে, একটা স্বপ্ন থাকে, একটা আশা থাকে। দীর্ঘ 12টা বছর লেখাপড়া করছে, কত কষ্ট করে, কত কষ্ট পারি করছে, কত টাকা খরচ হয়েছে, কত বিসর্জন দিচ্ছে নিজেকে, কত এই পিএইচসি, জেএইচসি, এসএসসি, এইচএসসির গোল্ডেন এ প্লাস জিপিএ, কোনো কাজে আসতেছে না এখন। অথচ জীবনের যেটা তোমার সেই ছোট্টবেলা থেকে তোমার মা বাবারা স্বপ্ন দেখেছে ছেলেকে ডাক্তার বানাবে, সেই স্বপ্নটা এখন এসে পূরণ হচ্ছে না। এটা কত বড় একটা ইয়ার মধ্যে, রিক্সের মধ্যে আসো, খেয়াল করছো? এই মুহূর্তে দোয়া করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। বুঝতে পারছেন? আল্লাহ তার কাছে চাও, ওনার কাছে সব মাধ্যমে আছে সব। আর আমি তো আমার স্থানে সর্বাত্মক, তোমরা যারা যারা আসো, অনেকে প্রত্যেকদিন কল দাও, সর্বাত্মক হেল্প করবো ইনশাল্লাহ, সমস্যা নেই, সবই সম্ভব। গতবার ইমনও কাজ করেছে, অসম্ভবকে সম্ভব বানিয়ে ফেলছে। বুঝতে পারছো? এগুলি শব্দ আর ভিডিওতে বলা যায় না, বুঝতে পারছো? সবই সম্ভব, যেটা অসম্ভব এটাকে সম্ভব করে ফেলছে আলহামদুলিল্লাহ। ওরা তো পড়তেছে মেডিকেলে, ওরা তো স্বপ্ন পূরণ হয়েছে। তো যাও। তো আমি মানুষকে উপকার করে, আমি ঠিক মানে আমি কারো কাছে উপকার পাই না। আমি এত অসম্ভবকে সম্ভব বানানোর পরে গণনাই করে না, ইয়েই করে না, চিনে না। এটার জন্য এবছর মানুষের উপকার করার নিয়ে প্ল্যান ছাইড়া দিছে। বাঙালিকে উপকার করে আসলে ফায়দা পাওয়া যায় না। যাও। তো এরপরও আমার দ্বারা যদি ওদের তো ডাক্তার পড়ার সুযোগ হয়েছিল, যেটা ওদের ছিল না, অবশ্যই মানব সেবা গেলে একটা সোয়াব দাম আমার নামাতে আসবে ইনশাল্লাহ। এরপর যাও। তো ধৈর্য ধরো, চেষ্টা করো, ইনশাল্লাহ হবে। বাকি সময়গুলো, দিনগুলিতে একটু ধৈর্য ধরো। রমজান মাস চলে যাচ্ছে, আগামীকাল পর্যন্ত আছে। সকলকে অগ্রিম ঈদ মোবারক। দোয়া করো শেষ মুহূর্তে, আল্লাহ ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরো। গতবার ওই এরকম এর চেয়ে করুণ কন্ডিশন ছিল, এমন স্টুডেন্ট ছিল যে একদম আত্মহত্যা করে ফেলবে চান্স না হলে, অবশেষে হয়েছে। আমি বলছিলাম যে আমি মুখ দিয়ে কি বলছিলাম, ওই কথাটা এখন মিলে দেখেন। আপনার বলছে, আপনার কথার উপরে বিশ্বাস করে রাখছিলাম, হয়েছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো যাই হোক, এরকম শত শত হাজার হাজার স্টুডেন্ট এরকম হতাশায় ছিল, এবারও আছে। সবসময় হই প্রথম দিকে, সব জিনিস একটা প্রথম দিকে অন্যরকম একটা কন্ডিশন থাকে। এরপরও বহু সিরিয়াল পর্যন্ত যাবে, এরপর বাকিটা দেখা যাক, একটা ধাপের ভর্তি হোক। এত টেনশন প্যারেশন নিও না। সিট ফাঁকা যদিও থাকে, তারপরে ব্যবস্থা করবো না। এবার দেশ অন্যরকম। গতবার জাউরাগুলি ছিল, স্বাস্থ্য সংস্কার কমিশনগুলি, জাউরা ওদের আমলে ওদেরকে আমি অনেক কাহিনী করছে, এগুলি বারবার তো বলতে মন চায় না। তো হবে ইনশাল্লাহ। এবার তো নতুন সরকার আসছে, খুবই ভালো স্বাস্থ্যমন্ত্রী আমার এলাকার
মোটামুটি আমিও স্যার পর্যন্ত দিয়ে পৌঁছাতে পারলে সব কিছু তুলে ধরবো ইনশাল্লাহ। সিট, একটা সিট ফাঁকা থাকা পর্যন্ত, একটা সিটও যদি ফাঁকা থাকে ওই একটা সিটের মানে সিটের জন্য লিস্ট দিতে হবে। গতবার দেয়নি তো, সরকারিতে 100টা সিট ফাঁকা আছে এখনো, কই দেয়নি তো। এই 100 জন মেধাবী কি ঢুকতো না? 100 জন ডাক্তার হলে কি আমার দেশের উপকার হতো না? 100 জন ডাক্তার হলে কি ওদের স্বপ্নগুলি পূরণ হতো না? এই 100 জন ডাক্তার, 100 জনের স্বপ্ন পূরণ হতো না, সাথে 100 জনের 100টা পরিবার, একটা পরিবারের সদস্য সংখ্যা যা যা করতে কয় হাজার জনের স্বপ্ন পূরণ হতো, কয় হাজার মানসিক শান্তি পাইতো, প্রশান্তি পাইতো। হলো না তো। বেসরকারি তো 467টা সিট, 34টা সিট ফাঁকা আছে, কই গতবার হলো না তো। এবার আশা করি এগুলি হবে না, এবার এই দুর্নীতিগুলি, এবার এগুলি হবে না, এবার ইনশাল্লাহ সুযোগ হবে। এই ছিল একটু আশা ভরসা দিছি, ধৈর্য ধরো ভাই। সব জিনিস একটু ধৈর্য, যেটাতে কষ্ট দেখবা, যে জিনিসটাতে আছে দুনিয়াতে এমন কোনো কাজ নাই রে ভাই যেটাতে কষ্ট নাই, কষ্ট পরেই সফলতার মুখ দেখা যায়, বুঝতে পারছো? এই যে আমি এই যে ম্যাট্রিমনিতে দেখো যে গত মাসে 76,000 টাকা আলহামদুলিল্লাহ হাদিয়া আসছে, হাদিয়া দিছে ডাক্তার ভাইয়া পুরা। এর আগের মাসে 63,000, এর আগের মাসে 32,000, আর এ মাসের আজকে মার্চের 19 তারিখ, এখন রাত্রে 1টা বাজে, এখন তো 19 তারিখ, 20 তারিখ হয়ে গেছে, এখন রাত্রের মার্চের 19 তারিখে রাত্রে 1টা বেজে গেছে। এ মাসে আলহামদুলিল্লাহ কত 20 দিনে হাদিয়া আসছে প্রায় 46,000 টাকা। আলহামদুলিল্লাহ দিচ্ছে না, এটা এমনি এমনি আসতেছে, কষ্ট করা লাগে ভাই। ওয়েবসাইটে না ঘুমায় আমি গত 5 মাস যাবত আমার মনে হয় না যে রাত্রে আমি ঘুমাই, না ঘুমায় ওয়েবসাইটে সময় দেই, বুঝতে পারছো? আজকে হাদিয়া 0 টাকা আসছে, গতবার আসছিল 1,500 টাকা, এর আগের দিন 3,000 টাকা, এর আগের দিন 5,000 টাকা, এর আগের দিন আসছিল 6,000 টাকা। ওই ওয়েবসাইটে সময় দিয়েছিলাম, সময় পেয়েছিলাম, আজকে সময় পাইনি। জার্নিতে মা বাবারা দেখা করতে আসে, কল আসে, ব্যস্ত থাকে, আজকে অসুস্থ, আজকে হাদিয়া আসেনি, কষ্ট করিনি, সময় দিইনি, ওয়েবসাইটে হাদিয়া আসেনি। কষ্ট করা লাগে সব জিনিস, এমনি এমনি তো কোনো কিছু আসে না। সুতরাং চেষ্টা, পরিশ্রম, কষ্ট করো, ধৈর্য ধরো, যে ধৈর্য ধরে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকে, বুঝতে পারছেন? আর দোয়া করো, যত বেশি বেশি পারো দোয়া করো ভাই। আল্লাহ তাআলা যা মানে সবই সম্ভব, আল্লাহ তাআলার কাছ থেকে সব পাওয়া যায়। তুমি ওইভাবে ডাকো, ওইভাবে নিজেকে বিশ্বাস করো, ওইভাবে ওই বিশ্বাসের একই নিয়ে আল্লাহ তাআলাকে ডাকো, ডাকতে থাকো, কান্নাকাটি করো, দেখো যে অটোমেটিকলি হয়েছে। কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে হয়ে যাবে তুমি নিজে বুঝবা না, সব সম্ভব। ওই বিশ্বাস আমাদের, ওই ইমানটাই নাই। যে ইমান নিয়ে আল্লাহ তাআলাকে ডাকলে দোয়া কবুল হয়, যে বিশ্বাস নিয়ে ওনার কাছে চাইলে উনি দেয়, ওই বিশ্বাসটাই আমাদের মধ্যে নাই ভাই। কেমনে দোয়া কবুল হবে? বুঝতে পারছো? সব সম্ভব, সব সম্ভব। দুনিয়াতে মানে মুসলিম সব দোয়া কবুল হয়, বুঝতে পারছেন? যারা অমুসলিম আছে ওদেরকেও ধর্মের ছোট বলতেছে না, সম্ভব, সবই সম্ভব, কোনো সমস্যা নাই, সব হবে ইনশাল্লাহ। তারপরে বাকিটা দেখি আমি আমার স্থান থেকে। তোমরা এবার যত যুক্ত হয়েছো চ্যানেলে, আর চ্যানেল আমি আজ পর্যন্ত এত শত শত ভিডিও কন্টেন্ট দিলাম, কোন ভিডিওতে আজকে বলছি আজ পর্যন্ত যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অন্যান্য ইউটিউবার 1 মিনিট সাবস্ক্রাইবের বিক্রি চাই, এই কন্টেন্ট পাইতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো, সমস্যা নেই। 13,700 হয়ে গেছে দেখলাম। আমি 8 বছরে কোনো ভিডিওতে ঠিক মতো সাবস্ক্রাইবার 2-3টা ভিডিওতে বলিনি যে সাবস্ক্রাইব করুন। ওই একটা বাটন আছে ডান বাম পাশে ওই চ্যানেলের নামের শেষে, এটা কালো হয়ে আছে, এটা ক্লিক করলে সাদা হয়ে যাবে। সাবস্ক্রাইব করলে আমার কন্টেন্টগুলি দেখতে পাবেন। আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে গেলেন। ওই ফেসবুক পেজে যেমন ফলোয়ার হয়ে গেছে 12,000 না, চ্যানেলে তো এখন 13,700 আছে। ওই সাবস্ক্রাইব করলে কন্টেন্টগুলি দেখতে পারবেন, মানুষের কাছে যাবে, পৌঁছাবে। অনেকের কাছে এই হতাশা, টেনশন, প্যারেশন আছে, আমার মিস করলো কথাবার্তা, এই ইয়াগুলি তো সবাই কাছে তো পৌঁছাতে পারি না, বুঝছো? তো যাও, এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সকলের জন্য ভাই দোয়া রইল, আল্লাহ তাআলা যেন তোমাদের সকলকে ডাক্তার হিসেবে কবুল করে, তোমাদের স্বপ্নটা যেন কবুল করে। মা বাবারও দোয়া করো, তোমরাও দোয়া করো। আমি আমার স্থান থেকে যা যা করা দরকার ভাই সবই করবো, কোনো সমস্যা নাই। মিডিয়া লাইন, লিঙ্কটিং সবকিছুই আছে, সবকিছু সম্ভব। একটু ধৈর্য ধরো শেষ মুহূর্তে, বুঝতে পারছো? এত তাড়াহুড়া করা দরকার নাই। মেডিকেল এই অ্যাডমিশনে পাই বেশিরভাগই 90% দালাল, প্রতারক, ভণ্ড, বাটপাট থাকে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আসল কথা। মানুষ আর টাকার জন্য যে কি করতে পারবে আপনি কল্পনা করতে পারবেন না। মানুষকে বিশ্বাস করা যায় না এই যুগে। মানুষ যে পরিমাণ মানে বিশ্বাস নেই মানুষের মধ্যে। শেষ পর্যন্ত ধৈর্য ধরো, না হলে আমি তো আসি, ব্যবস্থা করবো ইনশাল্লাহ, যেটা সম্ভব ওইটাই করবো ইনশাল্লাহ, বুঝতে পারছো? তো টেনশন প্রেশনের কারণ নাই। আর যাদেরকে বিশ্বাস হবে, যাদের দ্বারা সম্ভব, যাদেরকে এখন দরকার নাই, একটু ওদের আগে ভর্তি শেষ হোক না, তারপরে সময় তো আছে, তারপরে চিন্তা ভাবনা। একটু ধৈর্য ধরো, ধৈর্য না ধরলে ছাড়া উপায় নাই, বুঝতে পারছো? এই ছিল। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।